আছো সবাই? মিঠি স্কুলে চলে গেছে, সকালের সমস্ত কাজকর্ম হয়ে গেছে। আমি একবার মিঠির রুমে এসেছিলাম একটু টহল মারতে, স্নান টানও হয়ে গেছে। তোমরা দেখেছিলে আগের ব্লগে যে আমি গতকাল আমার ওয়ার্ড্রোবটাকে পুরো গুছিয়েছি নেক্সট 3 থেকে 3.5 মাসের জন্য। তো ওটা একটা বড় প্রজেক্ট ছিল, মানে নিত্যদিনের কাজ ছাড়াও তো ওটা একটা বড় প্রজেক্ট ছিল। তো একটু টায়ার্ডও হয়ে গিয়েছিলাম, মিথ্যে কথা বলবো না। আসলে কী বলতো, লাস্ট 10 দিন ধরে আমার মিঠির দুজনেরই না শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। একটা টায়ার্ডনেস, একটা ক্লান্তি। হ্যাঁ, ডক্টর দেখিয়েছে, আমি জানি তোমরা বলবে। মিঠির বেশ কিছু টেস্টও হচ্ছে, ব্লাড টেস্টও হচ্ছে। তা এবং সম্ভবত মিঠিকে স্পেশালিস্টকেও দেখাতে হতে পারে। তো এইসব চলছে। যেহেতু বাইরের জগতের নয়েজ বা কেয়সের উপর আমাদের কোনো কন্ট্রোল নেই, কিন্তু আমাদের নিজেদের ভেতরে যে নয়েজ বা কেয়স হয়, বা ডে টু ডে লাইফে যে নয়েজ বা কেয়স হয়, সেগুলোকে আমরা ছোট ছোট স্টেপ নিয়ে গোছাতেই পারি, অর্গানাইজ করতেই পারি। তার একটা বিশেষ পার্ট হচ্ছে যে আমরা যারা হোম মেকার বা গৃহিণী, তাদের ডে টু ডে লাইফের একটা কি বলো, ফাংশনাল অর্গানাইজেশন সিস্টেম থাকাটা খুব দরকার। সো 10 আইটেম ওয়ার্ড্রোবটা কি? তার মানে হচ্ছে যে প্রতিটা সিজনের জন্য, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, যদি আজকাল 6টা সিজন থাকে না, 4টে সিজনের জন্য, প্রতিটা সিজনের জন্য 10টা মূল বা কোর বা মেন জামা কাপড় বা আইটেম সেটাকে বরাদ্দ করে রাখা। এবং ধরো আমার কথা বলছি, আমাদের এখানে এখন সামার চলছে, আস্তে 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 আমরা শরতের দিকে, যেটাকে আমি বলছি প্রি উইন্টার। তো সেই 10টা আইটেমের মধ্যে যেগুলো আমার মনে হচ্ছে ভালো, যেগুলোর সাথে আমি ওপরে কোনো লেয়ারিং করতে পারি, লেয়ারিং করলে আমার আরও 3 মাস সেই জামা কাপড়গুলোকে আমি পরে ইউজ করতে পারবো, করা। বা আমার হাতে মনে হলো যে না, এইগুলো তো আমি এই কটা জামা কাপড় তো আমি লাস্ট 3 মাস ধরে পরেছি, সেগুলোকে তুলে রেখে দিয়ে অন্য বা 10টা জামা কাপড়ের সেট নামানো। এবার তার মধ্যে যেগুলো তোমার ভালো রয়েছে সেগুলো যদি তুমি মনে করো পরের সিজনে কন্টিনিউ করতে পারবে বা নেক্সট ইয়ারে কন্টিনিউ করতে পারবে, নেক্সট সামারে বা নেক্সট উইন্টারে তুমি ঘোরালে। আর যদি তোমার মনে হয় কিছু কিছু জামা কাপড় আমাদেরকে বাদ দিতে হবে, যেটা ওর ভাষায় রিটায়ার করতে হবে, তো রিটায়ার করে দিলে। এবং তুমি তখন বুঝতে পারবে যে তোমার এক্স্যাক্টলি কী কেনা দরকার। তোমার কি একটা ভালো জ্যাকেট কেনা দরকার, বা প্রেশার কুকার বাজছে, 1 সেকেন্ড, একটু শাক সেদ্ধ করছিলাম। যাক, আজকে আমরা রান্নার কোনো কথা বলবো না, আজকে আমরা কথা বলছি হচ্ছে 10 আইটেম নিয়ে। তো তোমার কোনটা কোনটা আপগ্রেড করা দরকার বা কোনটা কোনটা কেনা দরকার, আমার কাছে তার সম্পর্কে একটা ধারণা আছে। তুমি খোঁজ রাখছো, কখনো যদি সেলে দেখতে পাচ্ছ বা কোনো একটা জিনিস যেটার জন্য তোমার মনে হচ্ছে যে ওটা যথেষ্ট এক্সপেন্সিভ, বাট ওটা কিনলে তোমার লাইফ টাইম মানে একটা ভালো কালেকশন হবে তোমার, তাহলে তুমি তার জন্য প্ল্যান করে রিসার্চ করতে পারছো, টাকা জমাতে পারছো, রিসার্চ করতে পারছো। তো এটা হচ্ছে মেইন কনসেপ্ট। 10 আইটেম ওয়ার্ড্রোবটাকে আমি কি বলবো, মিনিমালিস্টিক বা ওই ফ্রিউগাল লিভিং বলতে পারি না, এটা অনেকটা মাইন্ডফুল লিভিং, বিল্ডিং ইয়োর কালেকশন উইথ ইয়োর ফুল অ্যাটেনশন। তুমি জানো তোমার কাছে কি আছে, তোমার কি দরকার, তুমি কি কিনতে চাইছো, কি কিনতে চাইছো না। সেটা শুধু আমি আমার জন্য করি না, আমি একমাত্র বিশ্বটাতে করি না, কারণ বিষয়টা বিশ্ব নিজেই করবে। বাট হ্যাঁ, মিঠির জন্য আমি করি, এবং সেম জিনিস আমি ফলো করি আমার জুয়েলারি বা ব্যাগের ক্ষেত্রে, যদিও ব্যাগের কালেকশন আমার খুবই অল্প। বাট সেটা সেটা মানে আমি একটা ভ্লগের সব টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি না, তাহলে হজবড় হয়ে যাবে। তো এটা হচ্ছে 10 আইটেম, যে তুমি 10টা আইটেম একটা গোটা সিজন ধরে ব্যবহার করছো, এবং তারপরের সিজনে হয় তুমি সেগুলোর সাথে অন্যান্য জিনিসকে অ্যাড করছো, বা তোমার যদি মনে হচ্ছে যে কিছু কিনতে হবে, তোমার কাছে একটা ক্লিয়ার ভিউ রয়েছে। যখন তুমি প্রত্যেকদিন নিজেকে প্রেজেন্টেবল রাখার চেষ্টা করছো, প্রেজেন্টেবল মানে কিন্তু আমি বলছি না প্রচুর মেকআপ, জুয়েলারি, সমস্ত কিছু। প্রেজেন্টেবল যেটাকে আমাদের বাংলায় বলে দৃষ্টিনন্দন, তাই তো? ঠিক বললাম তো? জানিও তো কমেন্টসে। 10 আইটেম ওয়ার্ড্রোব যে সিস্টেমটা, তার যিনি স্রষ্টা বা ক্রিয়েটার, উনি হচ্ছেন একজন আমেরিকান অথর। ওনার নাম হচ্ছে জেনিফার স্কট, এবং উনি পড়াশোনার জন্য যখন ফ্রান্সে যান, সেখানে গিয়ে ওনার আমাদের যেটা নিত্যদিনের লাইফস্টাইল বলে, সেটার সম্পর্কে ওনার একটা পুরো মানে উনি একটা অন্য জগৎ দেখতে পারেন। ওনার দৃষ্টিভঙ্গি সেখানে গিয়ে চেঞ্জ হয়ে যায়। উনি গিয়ে দেখেন যে সমস্ত ফরাসি মহিলারা, যারা সবসময় প্রেজেন্টেবল, সবসময় গুছিয়ে রয়েছেন, সেজে গুজে রয়েছেন, অথচ ওনাদের যে আলমারি বা ওয়ার্ডরোব বা ক্লজেট যাই বলো, সেটা ভীষণ ছোট। বিশেষ করে যারা আমেরিকা থেকে যান বা আমেরিকান, যারা ওখানে মানে বর্ন অ্যান্ড ব্রট আপ, তারা যেখানে দেখেন যে মানে জুতোর পুরো লাইন লেগে রয়েছে, মোটামুটি একটা শোরুম মনে হচ্ছে তাদের ক্লজেটটাকে বা জামা কাপড়ে, সেখানে গিয়ে উনি যখন দেখলেন একটা ছোট্ট টাইনি আলমারি, ছোট্ট একটা টাইনি ক্লজেট, এবং ওনার জন্য ওটা একটা কি বলবো যে
দৃষ্টান্তমূলক বা আই ওপেনিং ঘটনা ছিল। এবং উনি যখন আস্তে আস্তে আর উনি এটা ওনার যে বাড়িতে উনি থাকছিলেন, যে ল্যান্ডলেডি, তাকে দেখেছিলেন। কিন্তু উনি এটাও অবজার্ভ করেছেন যে সেই ল্যান্ডলেডি সবসময় প্রেজেন্টেবল, সবসময় বেশ গুছিয়ে যত্ন করে জিনিসপত্র রাখছেন। এবং নট অনলি ওনার ড্রেস বা জুতো, ওনার বাসনপত্র, বিছানার চাদর, মানে যাবতীয় সাংসারিক যাবতীয় জিনিস। এবং উনি আস্তে আস্তে যত বেশি লোকের সাথে ইন্টারাক্ট করতে মিশতে শুরু করলেন, উনি দেখলেন যে সেটা শুধু ওনার যে হাউস লেডি বা ল্যান্ডলেডি উনি নন, এটা একটা মানে ফরাসি সভ্যতায় ওদের একটা বলতে পারো আদব কায়দা আচার এরকম, যে সবসময় আর কি প্রেজেন্টেবল থাকা। তো সেখান থেকে উনি ইন্সপিরেশন নিয়ে ওনার বইটা লেখেন ম্যাডাম শিক। এবং সেখানে উনি প্রথম, ওনার একটা টেডেক্স টকও আছে, আমি লিঙ্কগুলো দিয়ে দেবো যদি কেউ শুনতে চাও, জেনিফার স্কটের এবং ওনার চ্যানেল লিঙ্কটাও আমি দিয়ে দেবো, যেটার নাম হচ্ছে ডেইলি কনভারসেশন। আমি এর আগে বহুবার সেটার কথা বলেছি। আর সেখানে উনি 10 আইটেম ওয়ার্ড্রোবের কথা বলেন। এবার হচ্ছে আমি কি করে জানলাম 10 আইটেম ওয়ার্ড্রোব সম্পর্কে। প্রথমত হচ্ছে যে আমি আমার ছোটোবেলার কথা বলি। আমি বরাবরই বলেছি আমি একটা মধ্যবিত্ত বাঙালি পরিবারে জন্মেছি, বড় হয়েছি, এবং সারা বছর ধরে জামা কাপড় কেনার কালচার আমাদের বাড়িতে ছিল না। মানে দুর্গাপুজোর দিনে তোমার ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং পয়লা বৈশাখ, ষষ্ঠী, এরকম মানে বছরের বিশেষ বিশেষ দিনগুলোতে আর কি পোশাক। সারা বছর ধরে যে যখন ইচ্ছে হাতে টাকা থাকছে কিনছি, সেই কালচারে আমি বড় হইনি। আর তার মধ্যে শপিং করাটা আমার ছিল না। মানে বাবা সমস্ত জামা কাপড় নিয়ে আসতেন, ধরো বাবা 10টা কি 12টা নিয়ে এসেছেন, কারণ আমি বিজনেস ফ্যামিলিতে বিলং করি। তো বাবা হয়তো তার পড়শি যিনি জামার ব্যবসা করেন তার কাছ থেকে নিয়ে এসেছেন বাবার পছন্দ করা, সেখান থেকে আবার আমি পছন্দ করছি। ফলে শপিং করাটা, যে যখন তখন শপিং করা বা প্রচুর জামা কাপড় হ্যান্ডেল করা, সেই কনসেপ্টটা নিয়ে আমি ছোটোবেলায় বড় হইনি। কিন্তু টিনেজ এমন একটা সময় যখন আমাদের সব কিছুই পরিবর্তন হয়, আমাদের চেনা জগৎ, দেখা জগৎ, সব কিছুই পরিবর্তন হয়। আমি আমার বন্ধুদের দেখতাম তারা আর কি মানে প্রচুর প্রচুর টাকা পকেট মানি পাচ্ছে, বা জাস্ট তার মন ভালো নেই, তার পিসি একটা ড্রেস দিয়ে দিল, তার মা একটা ড্রেস দিয়ে দিল, তার মাসি একটা ড্রেস দিয়ে দিল। তো এবং বিশাল তারই নিজের একটা ঘর, একটা আলমারি। আর আমার কাছে সেটা তখন মানে দূরের স্বপ্ন যে আমার নিজের একটা আলমারি থাকবে। তারপরে যখন আমি নিজে রোজগার করতে শুরু করলাম, এবং সেটা একটা কারণ ছিল যে যেহেতু মানে খোলা হাতে টাকা পেতাম না, রোজগার করতে হবে। এবং সেই সময় ইজিয়েস্ট ওয়ে ছিল টিউশন করা রোজগারের জন্য। সেখান থেকে একটা হচ্ছে, বাবা কখনো বাইরের জাঙ্ক কিছু খেতে অ্যালাউ করতেন না, মা বাবা দুজনেই, নো চিপসের প্যাকেট, নাথিং। আর একটা হচ্ছে এরকম। তো ওই দুটো ইচ্ছেকেই পূরণ করার প্রবল তাগিদ, মানে রোজগার করার উদ্দেশ্যটাই হচ্ছে ওই ইচ্ছেগুলোকে পরিপূর্ণ করতে হবে। এবং যেহেতু এর আগে কখনো শপিং করিনি, যা পাচ্ছি যেখানে পাচ্ছি ভালো মন্দ মোটামুটি আমার এই টাকা এটা এসে যাচ্ছে, কিনে নিচ্ছি। এরকম আগে তো যদিও বা বিয়ের আগের জীবনটা চললো। বিয়ের পরে যে সময়টা এলো তখন যেটা দাঁড়ালো যে প্রচুর জায়গা পরিবর্তন হচ্ছে। আজকে এখানে 6 মাস, 4 মাস, 2 মাস, এবং সবসময় 20 কিলো করে এক একজনের বরাদ্দ সুটকেস। এবং সেখানে কি রাখবো কি রাখবো না, এটা একটা একটা অদ্ভুত মানসিক কেয়সের মধ্যে দিয়ে আমি যাচ্ছিলাম, মেন্টাল কেয়স যেটাকে বলে। এবং এখানে যখন এলাম তখন মানে বিদেশে এসে সমস্ত কিছুকেই তো আমরা টাকায় কনভার্ট করি। $5, ওরে বাবারে $250, মানে সবসময় স্ট্রেট গুণ হচ্ছে 50, সে 60 হলেও 50, $1 যদি 60 হয় সেটাও 50, 50টা হচ্ছে আর কি স্ট্যান্ডার্ড। $10 একটা জামা কিনছি, ওরে বাবারে $500। কিন্তু তখন, আজ থেকে প্রায় 10 বছর আগের কথা বলছি, সেই বোধটা যে 500 টাকা ইন্ডিয়াতে, বাট এখানে $10 মানে সেটা খুব ভালো কোয়ালিটির জামা নাও হতে পারে। তো এরকম করতে করতে না আমি একটা জিনিস লক্ষ্য করছিলাম যে আমার যে ওয়ার্ড্রোবটা ছিল সেটা একটা কিরকম কেয়টিক জায়গায় চলে যাচ্ছিল, আর আমি কোনো কিছুকে যেন সামলাতে পারছি না। তারপরে যখন মিঠি হলো, মিঠির জামা কাপড় যারাই দেখতে আসে মিঠিকে গিফট করে, আমরাও কিনি, এটা তো $2 বাচ্চাদের জামা, এটা $5 এরকমভাবে। এবং তার মধ্যে চলছে শিফটিং। তো
জিনিসটা বুঝে গেছো যে জামা কাপড়ের পাহাড় জমছে কিন্তু পরতে গেলে কিছুই পাই না, আর এদিকে মানে সেই শান্তিটাও হচ্ছে না। তো এবং তখন বুঝতে পেরেছিলাম যে দিস ইজ দ্য হাই টাইম। মিঠি হওয়ার পরে আমার একটাই জিনিস মনে হয়েছিল যে আমি আর কিছু, আর কোনো কাজ ডেডিকেশন দিয়ে ভালো করে করতে পারি না পারি জীবনে। আমি অন্তত আমার জায়গা থেকে চেষ্টা করবো যে আমি খুব ভালো ডিসিপ্লিন একটা লাইফ লিড করি, যাতে আমি মিঠিকে অন্তত সেটা শেখাতে পারি। কারণ একটা জিনিস আমি খুব খুব ছোটোবেলা থেকে বুঝে গিয়েছিলাম, বাচ্চা বা ছোটরা আমরা কেউই না, ছোটরা কেন আমরা বড়রাও, আমরা কেউই না শুনে শিখি না, আমরা দেখে শিখি। আমাদের নিজেদের একটা দৃষ্টি আছে, নিজেদের একটা শ্রবণ শক্তি আছে। আমাদেরকে যে যাই বলুক আমরা সেটাই করবো যেটা আমাদের চোখের সামনে বারবার বারবার হচ্ছে। তো সেই কারণে আমার ছিল যে আমি খুব অর্গানাইজ ডিসিপ্লিন লাইফ লিড করতে চাইছিলাম, এবং তখন থেকে জার্নিটা শুরু হয়েছিল। তো সেই খুঁজতে 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 যে সবাই দেখি, আমি যখনই অর্গানাইজেশনের ভিডিও দেখতাম, ব্লগ পোস্ট করতাম, এত সেগমেন্টেশন, এত ছোট বড় এই সেই, আমার ভীষণ ওভারওয়েলমিং লাগতো। কারণ প্রথম দিকে তো থাকতাম 1 বেডরুমের ফ্ল্যাটে, সেখানে একটাই ওয়ার্ড্রোব, সেখানে বিশ্বর জামা কাপড়, মিঠির জামা কাপড়, আমার জামা কাপড়, তারপর আবার সেই তার কোয়ালিটি, মানে কোনোটা দেখছি এখান থেকে সুতো ছেড়ে যাচ্ছে, এই সমস্ত কিছু চলছিল। এবং যার জন্য আমি মিঠি হওয়ার পরে, মানে আমি বলছি 2014 থেকে আমি কখনো এখান থেকে সেইভাবে জামা কাপড় কিনতাম না। আমি কলকাতায় যেতাম বছরে একবার, সারা বছরের জামা কাপড় কিনে নিয়ে আমি চলে আসতাম, আমার একটা মানসিক শান্তি হতো, আর কিছুই না। তো তখনও যখন আমি এটা খুঁজতে শুরু করলাম, তখন গিয়ে আমি খুঁজে পেলাম হচ্ছে ইউটিউবে যে 10 আইডি ওয়ার্ডরোব। হয় না, সার্চ করতে করতে ইউটিউব তোমাকে সাজেস্ট করতে থাকে। আমি যখন ওনাকে ফলো করতে শুরু করি, আজ রিসেন্টলি ওনার চ্যানেল 10 বছর হয়ে গেছে এবং 100K সাবস্ক্রাইবার ক্রস করেছে। আমি যখন ওনাকে দেখতে শুরু করি তখন ওনার চ্যানেলে 15 কি 20 হাজার সাবস্ক্রাইবার্স ছিল এবং ভিউ ভীষণ কম হতো। কিন্তু আমার এটাই মনে হতো যে এত ভালো কন্টেন্ট, মানে আমি ওনাকে যখন দেখতে শুরু করলাম, আমার ছোট 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 চেঞ্জেস আনতে শুরু করলাম, এবং তখন কিন্তু আমার লাইফটা অনেক ইজি হলো। তো আমি আমি কেন ফলো করি বা আমাকে কিভাবে হেল্প করেছে সেটা যদি বলি, 1 নম্বর পয়েন্ট, কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। মানে আমার প্রচুর শাড়ি, প্রচুর জামা কাপড়, প্রচুর কুর্তি দরকার নেই। আমার সিলেক্টিভ জিনিস থাকবে কিন্তু সেগুলো খুব ভালো কোয়ালিটির থাকবে, এবং তার ফলে যেটা হবে সেটাই আমাকে লিড করছে আমার সেকেন্ড পয়েন্টটা বলার জন্য, ক্লাটার ফ্রি, স্ট্রেস ফ্রি, সাস্টেইনেবল এবং ফাংশনাল একটা ডে টু ডে লাইফ অ্যান্ড ওয়ার্ডরোব। কারণ যেটা আমার মনে হয়, ঘুমান টান করে রেডি হয়ে আমরা যদি একটু প্রেজেন্টেবল হয়ে যাই, তাহলে যেটা হয় যে সারাদিনে আমাদের মনে হয় যেন আমরা রেডি দিনটাকে জুজবার জন্য। আমাকে কেউ একজন বলেছিলেন, কোনো একজন অবাঙালি, যেটাকে আমি সত্যি কথা বলতে খুব জোরে প্রতিবাদ করতে পারিনি, কারণ কথাটা সত্যি যে তোমাদের বাঙালিদের এত কেনো, এত জিনিসপত্র কেনো, কিন্তু তোমরা সারাদিনই নাইটি পরে ঘুরে বেড়াও এবং বড় বিন্দি। এবং আমরা জানি যে একটা পপুলার ইন্ডিয়ান ইউটিউব চ্যানেল, সেগুলোকে নিয়ে বাঙালি বাঙালি ভার্সেস পাঞ্জাবি লেডি, এবং সেখানে সাজ করছে সারাক্ষণ ধরে। তো সত্যি কথা বলতে এটা তো ঠিকই যে যে কারণেই হোক, কমফোর্টের জন্য হোক, যাই হোক, সব সময় মানে আমার নিজের যেমন মনে আছে আমি ঘুম থেকে উঠে আমি ঘরটার পরে ক্লিন করলেও চলবে, কিন্তু আমি যদি স্নান করে, বেশি কিছু না, যেমন তোমরা আজকের ড্রেসটাই দেখো, এটা পরে আমি মিঠিকে স্কুলে ছাড়তে গিয়েছিলাম এবং তারপরে হেঁটে বাড়ি এসেছি। সারাদিন কিন্তু আমি এটা পরে, এবং এখন আমি তোমাদের সাথে এটা পরেই কথা বলছি। সো আমার কীরকম যেন মনে হয় যে আই এম রেডি ফর দ্য ডে। ঘর ক্লিন হয়ে যাবে, অ্যাপ্রন আছে তো পরে নেব। তো মানে অন্তত আমার ডে টু ডে লাইফে সেটা চলে যায়। এটা আরেকটা কারণ, আমি আস্তে 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 আমার বাজেটকে মেনটেন করে আমি আমার ওয়ার্ড্রোবকে ট্রান্সফর্ম করার চেষ্টা করছি। আমি এখন আমার সেই সমস্ত কিছু জিনিস কিনতে চাই যেগুলো আমি নেক্সট 10 বছর কেন 15 বছর পরতে পারবো। ডেফিনেটলি আপগ্রেড করতে হবে, কিন্তু মানে সেটা বাজেট ফ্রেন্ডলি হবে। এবং আমি যেটা বলি কোয়ালিটি ওভার কোয়ান্টিটি, আমি তোমাদেরকে একটা ব্যাগ দেখাচ্ছি, মানে আমি দুটো ব্যাগ দেখাচ্ছি, তোমরা বুঝতে পারবে আমি এক্স্যাক্টলি কী বলতে চাইছি। যেমন ধরো এই ব্যাগটা আমি কলকাতা থেকে আমার এক স্টুডেন্টের দাদার দোকান থেকে কিনেছিলাম, কারণ আমি তখন আমি তখন ইন্ডিয়া থেকে মেলবার্নে আসবো, এবং আমি ওকে বলেছিলাম যে একটা ভারী কিছু দিও যেটার হ্যান্ডেলটা ভারী হয়, কারণ এটা ছিল আমার ফ্লাইটে যেটা আমার হ্যান্ড ব্যাগ হয় সেটা। তখন আমি বলেছি তুমি এটা নিয়ে যাও, তুমি আফসোস করবে না। এটা কিন্তু এক্সপেন্সিভ নয়, 3 থেকে 4 বছর হয়ে গেছে এবং তোমরা এর কন্ডিশনটা দেখছো।
আড়াইশো নয় মনে হয়, আমার এক্স্যাক্টলি দাম মনে নেই, কারণ বললাম 4 বছর হয়ে গেছে। তো এটা ভীষণ শক্ত পোক্ত এবং মানে এটাতে প্রচুর জিনিস আমি ক্যারি করতে পারি এবং ইজি টু ক্যারি। তো আমি যখন বলছি যে ভালো কোয়ালিটির জিনিস, আমি কিন্তু তখন দামি জিনিসের কথা বলছি না, আমি তখন বলছি কোয়ালিটির কথা। এবং এটা কিন্তু লেদার নয়, কিন্তু এটা বেশ মানে ওয়াশেবল, শক্তপোক্ত। আমি 4 বছর ধরে ধোঁচে ব্যবহার করছি এবং এটাকে ইমিডিয়েটলি রিটায়ার করা আমার কোনো প্ল্যান নেই। এবার এই ব্যাগটা দেখো, এটাও কিন্তু ফ্লাইটের জন্যই ব্যাগ, মানে যেটা আর কি কেবিন লাগেজের জন্য ব্যাগ। এটা গেসের ব্যাগ। এটা এখানে যখন বক্সিং ডেতে সেল দিচ্ছিল আমরা তখন কিনেছিলাম। এটা সেই সময় মানে 120 এরকম দাম ছিল। তো আমি যদি আইএনআরে বলি তার মানে এটা 5,000 টাকার ওপরে দামি ব্যাগ। কিন্তু এই ব্যাগটা, এটা নিজের ওজন, মানে এটা যদি আমি নিয়ে যাই, এটা আমাকে আগে 7 কিলো আমাদের যেহেতু অ্যালাউ করে, আমাকে 2 কিলো বা 1.5 কিলো এমনি ছেড়ে দিতে হবে ব্যাগের নিজস্ব ওজন। এবং এটা নিয়ে আমি খুব ইজিলি ঘোরাফেরা করতে পারি না। তো আমি বলছি না যে গেসের ব্যাগ খারাপ হয়, কারণ আমার গেসের এটা ছাড়া আরও একটা ব্যাগ রয়েছে, একটা কি দুটো রয়েছে। বাট আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে কোয়ালিটি মানে কিন্তু আমি এক্সপেন্সিভ জিনিস বলছি না, কারণ এটাও কিন্তু গেস ইজ আ ভেরি গুড ব্র্যান্ড। গেসের অন্যান্য ব্যাগগুলো আমার বেশ ভালো, কিন্তু আমি এটা নিয়ে স্যাটিসফাইড নই। তাই সবসময় ব্র্যান্ডেড জিনিস বা দামি জিনিস হলে যে সেটা কোয়ালিটি জিনিস হবে সেটা কিন্তু নয়। তো এটা হচ্ছে যেই কারণে আমি বললাম যে কোয়ালিটি ওভার কোয়ান্টিটি, যে একটা 250 টাকার ব্যাগ অনেক বেশি মানে অনেক ভালো কোয়ালিটির হতে পারে রাদার দেন একটা 5,000 টাকার ব্যাগ। এই দেখো মেঘলা আকাশ, একটা গুমোট গরমও আছে, আবার জোরে হাওয়াও দিচ্ছে। ওনাদের সাথে মানে ওয়েস্টার্ন ওয়ার্ড্রোবের সাথে আমার ওয়ার্ড্রোবের তফাৎটা কোথায়? আমার ওয়ার্ড্রোবটা 100% না হলেও 90% ইন্ডিয়ান ওয়ার্ড্রোব। এবার ওনার যেটা বলছেন, উনি যে 10 কোর আইটেম, সেখানে উনি বলছেন যে ধরো তোমার ব্লাউজ, টি শার্ট, তারপর হচ্ছে স্কার্টস, জিন্স, এই সমস্ত কিছু নিয়ে 10 কোর আইটেমস। বাট আমার ক্ষেত্রে যেটা হচ্ছে, আমি মূলত পরি কুর্তি অথবা লং টি শার্ট, লেগিংস, স্কার্ট, ড্রেস। ওদের যেটা স্পেশাল ড্রেস বলছে, আমার ক্ষেত্রে সেই স্পেশাল ড্রেসটা হচ্ছে শাড়ি। আর উনি বলছেন 10 কোর আইটেম। 10 কোর আইটেম মানে কিন্তু ডেফিনেটলি আমাদের আন্ডারগার্মেন্টস বা ইনার্স বাদ দিয়ে তোমার হয়তো বলছেন যে 3টে জিন্স, 2টো ট্রাউজার, 2টো স্কার্ট, এরকম করে হয়তো তোমার বটম পার্টের হলো 10টা আইটেম, আর ওপরে হচ্ছে 3টে ড্রেস, ব্লাউজ, এইভাবে। তো ওনাদের সাথে আমাদের তফাৎ ডেফিনেটলি থাকবে। আমাদের পোশাকের যেহেতু তফাৎ আছে, সুতরাং আমাদের ওয়ার্ড্রোবের তফাৎও থাকবে। তো আমি আগের দিন যখন আমি যে ব্লগটা শেয়ার করেছিলাম যে আজ আলমারি গোছানোর দিন, সেখানে অনেক বন্ধু অনেক ভালো ভালো সাজেশন করেছো। যেমন অনেকে বলেছো যে আমরা প্লাস্টিকে রাখি না, আর পিলো কেস, পুরনো যে বালিশের কভারগুলো, তার মধ্যে যদি জামা কাপড় রাখা যায় সেটা খুব ভালো থাকে। যেটা আমার মনে হচ্ছে সত্যি খুব একটা ভালো সাজেশন। যে বালিশের, বিশেষ করে আমার এখানে না আগে ছিল বড় বড় যে ইংলিশ পিলো যেগুলোকে বলো, চৌকো চৌকো বড় বড়, তো ওগুলোতে কিন্তু সত্যি খুব ভালো অনেকগুলো আর কি জামা কাপড় বা শাড়ি রাখা যায়। এটা একটা সত্যি ভালো টিপ। আরেকটা ছিল যে প্রশ্ন যে কেন আমি প্লাস্টিকে রাখি। সত্যি কথা বলতে দেখো, আমরা না এখনো মানে 14 বছর সাংসারিক জীবনে আমাদের এখনো না একটা শিফটিং মোড চলছে। এবং আমার পার্সোনালি আমার একটা ওয়ার্ড্রোব ট্রানজিশন বা ট্রান্সফরমেশন হচ্ছে। তো আমি যে প্লাস্টিকের প্যাকেটগুলোতে রেখেছি ওগুলো হচ্ছে আমার ভ্যাকিউম ব্যাগ, যেগুলো যখন 2 বছর আগেও যখন ইন্ডিয়া যেতে পারতাম তখন কিনেছিলাম। কারণ ভ্যাকিউম ব্যাগে কী হয় যে অনেকগুলো জামা কাপড় রাখা যায় এবং এবং জায়গাটা অনেকটা কম লাগে। এখন যেহেতু সেই ভ্যাকিউম ব্যাগগুলো ট্রাভেলিং বা ট্রাভেল পারপাসে ব্যবহার হচ্ছে না, তো আমি ভাবলাম যে ওগুলোকে যদি আমি স্টোরেজ হিসেবে ইউজ করি আপাতত, যতক্ষণ আমরা এই বাড়িটাতে রয়েছি। এটা বলতে পারো আর কি তোমার ফর দ্য টাইম বিং, যেহেতু আমি জিনিসগুলোকে কিনে ফেলেছি, জিনিসগুলো আমার কাছে আছে, সেই কারণে। আরও একটা কারণে আমি প্লাস্টিকের বক্সে রাখি, তোমরা দেখেছো পার সিজনে রাখছি। তো 3 মাস অন্তর অন্তর, যেমন এই জামা কাপড়গুলো আমি যখন বের করেছিলাম আমি একবার রোদে দিয়ে দিয়েছিলাম বা হাওয়ায় রেখে দিয়েছিলাম, এমনি হ্যাঙ্গারে ঝুলিয়ে ঝুলিয়ে। আর
শিফটিংয়ের সময় না খুব সুবিধা হয় যদি বক্সগুলো থাকে, যে বক্সগুলোকে একটার পরে একটা গুছিয়ে নিলে। যেমন এবারেও যখন আমার এত জিনিস ছিল, যে পুজোর পরে পরে শিফট করেছিলাম, তো যেগুলো বক্সে ছিল সেগুলোকে একটার উপর একটা বক্স করে আমি নিয়ে এসেছি। এবং যেটা আমি বলেছি যে বিভিন্ন জায়গায় যে এই ঘরের এইটাকে এই বক্সটা থাকবে এরকমভাবে রাখা হয়েছে। তারপরে কিন্তু সেগুলোকে আর আমার গোছানো হয়নি। এবং গোছানো না হলেও আমার ডে টু ডে লাইফে, মানে সেটা আমার ডে টু ডে লাইফে খুব একটা অসুবিধে হয়নি। হ্যাঁ, অগোছলো হয়ে রয়েছে, সেটা আমার বিরক্তি লাগছে এবং আমি সেগুলোকে গোছাতে চাইছি, কারণ ডিক্লাটার আর অর্গানাইজিং, এটা একটা মানে অর্গানাইজিং আমি অলরেডি বলছি, এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা চলতেই থাকে মানে। কিন্তু ওটা আমার মানে প্লাস্টিকের বক্সে রাখার ফলে আমার শিফটিংয়ের সময় বা আমার ডে টু ডে লাইফের জন্য এই প্রসেসটা ফাংশনাল হয়। যদি মানে যেরকম আমাদের প্ল্যান চলছে, যখন আমরা নেক্সট ইয়ারে পার্মানেন্টলি জানবো, যেটা আপাতত আমার পার্মানেন্ট আসছে না, তখন হয়তো আমার প্রসেসটা তখন হয়তো আমার প্রসেসটা একটু অন্যরকমের হবে। বাট যারা এই মুহূর্তে খুব শিফটিং করছো এবং তোমাদের কাছে সুযোগ আছে, এই দুটো, একটা হচ্ছে শিফটিং করছো আর একটা হচ্ছে তোমাদের কাছে সুযোগ আছে, তাহলে প্লাস্টিক বক্সগুলো হচ্ছে সস্তায় পুষ্টিকর। যদি আমি যেটা বলি যে প্লাস্টিক আমি চেষ্টা করি ব্যবহার কম করা, কিন্তু আগে লাইফ ইজ অল অ্যাবাউট ব্যালেন্স। যেখানে যেখানে প্লাস্টিকের বক্সগুলো আমার জন্য বাজেট ফ্রেন্ডলি হয় এবং আমি জানি যে সেগুলো আমি অনেক দিন ধরে ব্যবহার করতে পারবো, এরকম হবে না যে আমি আজ ব্যবহার করে কাল ফেলে দেবো, এবং আমার জন্য মানে আমি অনেক বেশি প্রকৃতিকে বা নেচারকে হার্ম করছি, সেই জিনিসগুলো আমি করা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করি। তো ওই মানে কনস্ট্যান্ট একটা ব্যালেন্স খোঁজার চেষ্টা করে যাচ্ছি, আর এই মুহূর্তে এই প্রসেসটা আমাকে হেল্প করছে। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে যে এক একজন না এক এক রকমভাবে গোছায়, এক একজনের জন্য এক একটা জিনিস কাজ করে। যেমন বিশ্ব জামা কাপড় যদি ও হ্যাং করে রাখে ওর খুব সুবিধা হয়। আর আমার ক্ষেত্রে কি হয়, আমার হচ্ছে ছোট ছোট কম্পার্টমেন্টে, তোমরা যদি দেখো যে ছোট ছোট কিউবিকালে আমি রেখেছি, ফোল্ড করে রাখলে আমার দেখতে সুবিধা হয়। আর জ্যাকেট বা উইন্টার যেমন সোয়েটার, জ্যাকেট, এগুলোকে আমি হ্যাং করে রাখি, আমার সেটাতে সুবিধা হয়। আর শাড়ি, খুব বেশি শাড়ি আমার নেই, তাও যেটুকু শাড়ি আমি এখানে নিয়ে এসেছি, আমার মোটামুটি ক্লজেটটা ভরে রয়েছে, প্লাস আরেকটা যেটা ছোট সেটার একটা কি বলবো একটা পোর্শন আর কি ভরে রয়েছে। তো যার জন্য একটা বন্ধু লিখেছিল যে আমি, তুমি হ্যাং করে কেন রাখো না, কারণ যে হ্যাং করে যে জায়গাটা আমার জন্য বরাদ্দ সেটা শাড়িতেই কভার করে নিয়েছে, দ্যাটস দ্য ফ্যাক্ট। তো সেখানে এইসব রোজের জামা কাপড়ের জন্য আমি ফোল্ড করে রাখাটাই আমার জন্য হেল্পফুল হয়। যাই হোক, আজকে ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে, বাট আমার মনে হয়েছিল যে আমার এই চ্যানেলে যে সমস্ত বন্ধুরা দেখতে আসো, কারণ আমি সবসময় তোমাদেরকে বন্ধু হিসেবে কনসিডার করি, যারা আমাকে বন্ধু হিসেবে কনসিডার করো, থ্যাংক ইউ। সেই সমস্ত ডাইরেক্ট ইনস্টাগ্রাম মেসেজ, ফেসবুক মেসেজ যারা বলো, আচ্ছা যদি ভাবো যে শ্যামলী এটা এখানে কেন রেখেছো, এটা আমাদের যোগা টিচার আমাদেরকে এটা স্টিক এক্সারসাইজের জন্য রেডি করতে বলেছে। তো আমার কাছে তো এখানে লাঠি টাঠি কিছু নেই, সুতরাং মপের যে লাঠিটা হয় সেটাকে আমরা ইউজ করছি। তো বেসিক্যালি হ্যাঁ, ওয়ার্ডরোব, লাইফ সব কিছুকেই ট্রান্সফর্ম করার চেষ্টা করছি, যেটা অনেক বছর ধরেই চেষ্টা করে আসছি, ট্রাইং টু বি মাই বেটার ভার্সন। এই ব্লগটা অনেকটা বড় হয়েছে, অনেক কিছু বকবক করলাম। যদি তোমাদের জন্য এই কনসেপ্টটা কারো হেল্পফুল হয় আমাকে জানিও, আমার ভালো লাগবে। আর আরও ডিটেলে বা তোমাদের যাদের ওয়ার্ডরোব ওয়েস্টার্ন স্টাইলেই তোমরা মেনটেন করো, মিক্স অ্যান্ড ম্যাচ করো, ডেফিনেটলি ডেইলি কনসার্টের যে প্রত্যেকটা এপিসোড দেখো, আমি অনেক কিছু শিখেছি, তাই আমি নিশ্চিত হয়ে বলতে পারি যে ওখান থেকে কিছু না কিছু শেখার ডেফিনেটলি আছে। তাহলে এর সাথে এই ব্লগটা এখানেই শেষ করছি। অ্যাজ অলওয়েজ ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু ফুডিজ অ্যাট লাইফ। সকলে খুব ভালো থেকো।